স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। দর্শক, আজ আমরা কথা বলবো ইমিগ্রেশন নিয়ে এবং আলোচনায় গুরুত্ব পাবে ইমিগ্রেশন সংক্রান্ত কমন যে ভুলগুলো রয়েছে, বিশেষ করে নিউ ইয়র্কের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে, এবং সেই সাথে অ্যাসাইলাম প্রক্রিয়া, ট্রাম্পের সময় নতুন কি কি পরিবর্তন আসছে, ট্রাম্পের নীতি অ্যাসাইলাম সিকারদের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে, এই বিষয়গুলো। আমার সঙ্গে আলোচনার জন্য অনলাইনে যুক্ত হচ্ছেন অ্যাটর্নি রাজু মহাজন। রাজু মহাজন, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে আমাদের যারা দর্শক শ্রোতা তাদের সকলকে অসংখ্য অভিনন্দন। জি, নিশ্চয়ই। দর্শক, আপনারাও কিন্তু চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে টেলিফোন নাম্বার দেখছেন, চাইলে টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি টিভিএন নিউজ নেটওয়ার্ককে জানাতে পারেন। এছাড়া ইমিগ্রেশন সংক্রান্ত আপনার যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে যুক্ত থাকা বিশেষজ্ঞ অতিথি। আমরা আলোচনা শুরু করব। রাজু মহাজন, আমরা অনেকগুলো বিষয় রয়েছে আপনার কাছ থেকে জানার, তবে শুরুতেই যে বিষয়টি দিয়ে আমি শুরু করতে চাই সেটি হচ্ছে ক্লায়েন্টরা সাধারণত, আপনার নিশ্চয়ই অভিজ্ঞতা রয়েছে ইমিগ্রেশনের ক্ষেত্রে কোন কোন কমন ভুলগুলো তারা করেন। ধন্যবাদ। এবং ক্লায়েন্টরা অনেক কমন মিস্টেক করে, এবং ক্লায়েন্টের মিস্টেকের কারণে অনেক সময় আমাদের সময় নষ্ট হয়। মানে আমাদের সময় নষ্ট বলতে হয় যে আমাদের যারা ক্লায়েন্ট তাদেরও সময় নষ্ট হয়। তো এই কারণে এবং আমাদের সোসাইটিতে একটা কথা প্রচলিত আছে যে আমরা যারা সার্ভিস ওরিয়েন্টেড প্রফেশনে আছি আমরা ক্লায়েন্টদের কখনো ভুল ধরবো না, ক্লায়েন্ট যা করবে সেটাই রাইট, এরকম একটা কথা প্রচলিত আছে। কিন্তু বিষয়টা আসলে বেশ ক্ষতিকর পর্যায়ে চলে গেছে। এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে ক্লায়েন্টদের মিস্টেক গুলিও আমাদের ধরা দেওয়া উচিত, যাতে তারা তাদের নিজেদের ভুলগুলো সংশোধন করাতে আমাদেরও লাভ হয়, আমরা যারা প্রফেশনাল আছে আমাদেরও লাভ হয়। কাজে এই বিষয়গুলি সরাসরি আলোচনা করা উচিত। যেমন ধরেন, ক্লায়েন্টরা একেবারে একটা কমন মিস্টেক দিয়ে শুরু করি। ক্লায়েন্টরা অনেক সময় তারা সঠিক তথ্য দিতে চায় না। কোন একটা কারণে কেউ তাদের মাথায় এই বুদ্ধি ঢুকাই দিচ্ছে যে ভাই সঠিক তথ্য না দিলেও হবে, আপনি ভুল তথ্য দিয়ে ইমিগ্রেশনে পার পেয়ে যাবেন। এই মিস্টেকটা, মানে এই তথ্য তাদের মাথায় কে ঢুকাইছে আই হ্যাভ নো আইডিয়া, বাট দিস ইজ এ গ্রস মিস্টেক। এবং আমি আপনাকে বলি যে ধরেন নিউ ইয়র্ক সিটিতে হাজার হাজার মানুষ আছে যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে, তারা জীবনে কোনোদিন আমেরিকায় আসতে পারবে না শুধুমাত্র ভুল তথ্য দেওয়ার কারণে। ভুল নাম, ভুল ডেট অফ বার্থ, ভুল পরিচয়, ভুল অ্যাড্রেস, বিভিন্ন কারণে। এটা কেউ ইচ্ছা করে দেয়, কেউ অনিচ্ছাকৃত ভাবে দেয়, বা যে কারণে দেয়। ভুল তথ্য দেয়া একটা বিশাল প্যান্ডেমিকের মতো অবস্থা, এবং এই প্যান্ডেমিকের কারণে অনেক আত্মীয় স্বজন তারা আসতে পারে না, এবং যখন আসতে পারে না তখন তারা কপালের দোষ দেয়, বলে তোমার কপালে নাই বা আমার কপালে নাই। না ভাই, এটা কারো কপালের দোষ না, এটা আপনাদের দোষ। আপনারা ভুল তথ্য ইচ্ছা করে দিচ্ছেন বা না জেনে দিচ্ছেন। কাজে ভুল তথ্যের কারণে প্রচুর মানুষ আমেরিকা আসতে পারে না। এইটা আমি বলি যে আপনারা অবশ্যই এই বিষয়ে খুবই সিরিয়াস হবেন। দ্বিতীয় বিষয় আমি যেটা বলবো যে ভুল এভিডেন্স সাবমিট করে, ফেক এভিডেন্স সাবমিট করে। এবং আমাদের কমিউনিটিতে একটা কথা প্রচলিত আছে যে আমরা যদি ফেক একটা ধরনের যে নীলক্ষেত থেকে বানানো ডকুমেন্ট দিয়ে দিই, তাহলে আমেরিকার এমবাসি বা এখানকার ইউএসসিএস অফিসার তারা এটা ধরতে পারবে না। আমি জানি না এই তথ্য তারা কোথা থেকে পেয়েছে, হয়তো কোনো এক কালে কোনো এক সময় একজন দুজনের কেস হয়তো অ্যাপ্রুভ হয়েছিল এইভাবে, কারণ আসলে একটা দুটো এক্সেপশনাল কেস হইতেই পারে। সেইখান থেকে মানুষের ভিতরে ধারণা জন্মায় গেছে যে তারা ভুল এভিডেন্স দিয়ে পার পেয়ে যেতে পারে। এটা টোটালি রং ধারণা, ভুল ধারণা। প্লিজ কোনোভাবে ভুল তথ্য দিবেন না, ভুল এভিডেন্স দিবেন না। এবং ইদানিং আরেকটা প্যান্ডেমিক দেখা যাচ্ছে, সেটা হলো চ্যাট জিপিটি দিয়ে প্রডিউস করা ডকুমেন্ট তারা সাবমিট করছে। ইউএসসিআইএস এর কাছে এই টেকনোলজি আছে, আপনি চ্যাট জিপিটি দিয়ে তৈরি করা যে কোনো ডকুমেন্ট সাবমিট করলে সাথে সাথে তারা ধরে ফেলতে পারে। এবং সে যেই হোক, সে ক্লায়েন্ট হোক, অ্যাটর্নি হোক, যেই হোক, কোনোভাবে চ্যাট জিপিটি দিয়ে প্রডিউস ডকুমেন্ট আপনি সাবমিট করবেন না। চ্যাট জিপিটি দিয়ে যদি কোনো কিছু তৈরি করেন, ধরেন একটা রিকমেন্ডেশন লেটার বা কোনো একটা স্টেটমেন্ট যদি আপনি প্রিপেয়ার করেনও, সেটা অবশ্যই এডিট করবেন। এডিট এমন ভাবে করবেন যাতে আপনার মতো করে এডিট করে তারপরে সাবমিট করবেন। এটা সেকেন্ড মিস্টেক। এরপরে একটা জিনিস আমি বলবো যে অবশ্যই একজন প্রফেশনালের কাছে যাবেন। আমি জানি যে কোনো প্রফেশনাল কাছে গেলে একটু খরচ বেশি হবে, কিন্তু আপনার জীবনে গ্রিন কার্ড পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এত ইম্পর্টেন্ট একটা বিষয়ের জন্য যদি টাকা খরচ করতে হয়, এই টাকা খরচ করা উচিত। কেউ যদি বলেন যে না ভাই আমার কাছে টাকা পয়সা নাই, আমি বলি দিনে একবেলা মিল কম খান, তারপরেও আপনি একজন প্রফেশনালের কাছে গিয়ে শিক্ষিত প্রফেশনালের কাছ থেকে সাহায্য নেন। এবং অনেকে আমাদের কমিউনিটিতে প্রচলিত আছে, না ভাই আমি বাঙালি লয়ারের কাছে যাই না, আমি জিউসদের কাছে যাই। কোনো সমস্যা নাই,
আপনার যদি জিউস লয়ার পছন্দ হয় আপনি একজন জিউস অ্যাটর্নির কাছে যান, আপনার যদি মিডল ইস্টার্ন পছন্দ হয় আপনি একজন মিডল ইস্টার্ন অ্যাটর্নির কাছে যান, আপনার যদি ইন্ডিয়ান পছন্দ হয় আপনি ইন্ডিয়ান অ্যাটর্নির কাছে যান। বাংলাদেশিদের কাছে আসতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু যার কাছেই যান একজন লাইসেন্সড অ্যাটর্নির কাছে যাবেন ইমিগ্রেশনের বিষয়ে। কারণ হলো একজন মানুষের যখন লাইসেন্স থাকে, বার অ্যাসোসিয়েশনের লাইসেন্স থাকে, তখন তার অনেক রেসপন্সিবিলিটি থাকে। সে চাইলেও অনেক কোনো খারাপ কাজ করতে পারে না, চাইলেও ভুল তথ্য দিতে পারে না, চাইলেও ফেক এভিডেন্স সাবমিট করতে পারে না। কিন্তু আপনি যদি এমন একজনের কাছে যান যার কোনো লাইসেন্স নাই, যার কোনো সেফগার্ড নাই, যে অথরাইজ না, যে জানে না বিষয়গুলি, তখন আপনার তো ক্ষতি হবেই, তার নিজেরও ক্ষতি হবে, আপনার ভয়ঙ্কর ক্ষতি হবে। এবং এগেইন আমি নিউ ইয়র্কে মাঝে মাঝে যাই, আপনিও থাকেন নিউ ইয়র্কে, আপনি দেখবেন যে অনেক মানুষ আছে 20 বছর 30 বছর নিউ ইয়র্কে থাকে, তারা আনডকুমেন্টেড। এবং এই যে মানুষগুলি 20-30 বছর ধরে আনডকুমেন্টেড, তারা যখন প্রথম এসেছিল, তারা যদি একজন অ্যাটর্নির কাছে যেত বা এই বিষয়ে যারা এক্সপার্টের কাছে যেত, আজকে তারা আনডকুমেন্টেড থাকতো না। অধিকাংশ কেস ভালো করে সাবমিট করলে হয়তো অ্যাপ্রুভ হইলেও হইতে পারতো। এইটা একটা মিস্টেক। আরেকটা বিষয় হলো, আপনি যখন অ্যাটর্নিদের কাছে আসবেন প্লিজ অ্যাটর্নিদের কথা শুনেন। আমরা অনেক ক্লায়েন্ট পাই তারা আমাদের কথা শুনতে চায় না। আপনাদের সাথে কাজ করা শুরু করতেছেন, এরপর আমি যখন কোনো কথা বলি আপনি আমার কথা শুনেন না, এইভাবে হবে না। আপনি একজন অ্যাটর্নি পছন্দ করেন, পছন্দ করে তার কাছে যান এবং তার সব কথা আপনি শোনেন। সে যখন আপনাকে একটা অ্যাডভাইস দিচ্ছে, আপনার কাছে একটা ডকুমেন্ট চাচ্ছে, প্লিজ দেওয়ার চেষ্টা করেন। কারণ অ্যাটর্নি হায়ার করার পরে আপনি যদি তার কথা না শুনেন, এতে আপনার কোনো লাভ নাই। আমি জানি না এই কনসেপ্ট কোথা থেকে আসছে, অনেকেই মানে কথা শুনতে চায় না, দিস ইজ নট রাইট। আরেকটা বিষয় হলো খুব তাড়াহুড়া করে। এমন অনেক মানুষ আছে ধরেন গত 8 বছর 10 বছর ধরে একটা কেস করে নাই, এতদিন তারা আনডকুমেন্টেড ছিল, যেই আমাদের সঙ্গে কাজ করা শুরু করে এরপরে তাদের দুনিয়ার সব তাড়াহুড়া এসে পড়ে 2 দিনের ভিতরে সাবমিট করতে হবে, 3 দিনের ভিতরে সাবমিট করতে হবে। আচ্ছা, আমার পয়েন্ট হলো আপনার তো উদ্দেশ্য হলো গ্রিন কার্ড পাওয়া, বা আপনি যে অ্যাপ্লিকেশন করতেন সেই অ্যাপ্লিকেশনের অ্যাপ্রুভাল পাওয়া। আপনার যদি 2 দিন দেরি হয়েও 3 দিন দেরি হয়েও যদি সঠিক অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন, এটা আপনার জন্য ভালো। 2-3 দিন ওয়েট করেন, 2-3 দিন কোনো সমস্যা না। আপনি 10 বছর ওয়েট করতে পারছেন না, 3 দিন ওয়েট করতে পারবেন না। একটু ওয়েট করেন, ভালোভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করলে অ্যাপ্রুভালের চান্স বেশি হয়। যেমন আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, যে কোনো কেস, এবং এটা শুধু অ্যাসাইলামের জন্য না, যে কোনো কেস আপনি যদি পার্টিসিপেট করেন, আপনি যদি অ্যাটর্নির সঙ্গে পার্টিসিপেট করেন, অ্যাটর্নির কথাবার্তা ঠিক মতো শোনেন, সঠিক তথ্য দেন, সঠিক এভিডেন্স দেন, কেসের অ্যাপ্রুভালের চান্স বেড়ে যায়। কারণ অ্যাটর্নিদের কাজ কিন্তু মানে খুবই সিম্পল। আমাদের কাজ হলো আপনাকে রিপ্রেজেন্ট করা। এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট হয়েছে। আমাদের কাজ আপনাকে রিপ্রেজেন্ট করা, আপনার কেসটাকে রিপ্রেজেন্ট করা টু দ্য প্রপার অথরিটি। কাজে আপনার কোঅপারেশনটা এখানে ম্যান্ডেটরি। আপনি যদি আমাদেরকে কোঅপারেট না করেন, কোনোভাবে আমি তৈরি করে দিতে পারবো না। এভাবে হয় না। এবং যখনই কেউ বলে ভাই আমার কিছু নাই, আপনি তৈরি করে দেন, নাম্বার 1 ইটস নট রাইট, নাম্বার 2 এভাবে দিলে হবে না। এই কারণে দেখবেন যে অনেক কেস নিউ ইয়র্কে মানে লাখ লাখ কেস আছে, অ্যাসাইলাম কেস 8 বছর 10 বছর ধরে ঝুলে আছে, কারণ তারা এখন ডকুমেন্ট সাবমিট করে। গতকালকে আমার একজনের সাথে কথা হচ্ছিল, প্রায় 10 বছর ধরে কেস ঝুলে আছে। প্রথমে একটু অবাক হইলাম কিভাবে কেন হইলো, পরে শুনলাম যে তার যে মূল স্টোরি অ্যাসাইলামের স্টোরি সে সাবমিট করে নাই। তা আপনি যদি স্টোরি সাবমিট না করেন, তাহলে ইউএসসিএস এর অফিসার আপনার কি নিয়ে ইন্টারভিউ নিবে, কি প্রশ্ন করবে, সে তো জানেই না কি নিয়ে প্রশ্ন করবে। কাজেই প্লিজ তাড়াহুড়া করবেন না, অ্যাটর্নিদের কথা শুনবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের কমিউনিটিতে, নিউ ইয়র্কের কমিউনিটিতে অনেক মুরব্বী আছেন, তারা অনেক ভুল বুদ্ধি দেয়। তারা, আমি জানি তাদের উদ্দেশ্য খারাপ না, তারা মানুষের উপকার করার চেষ্টা করে, কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে তারা ভুল তথ্য দেয়। প্লিজ যে কোনো তথ্য যাচাই বাছাই করবেন। একজনের কাছ থেকে একটা শুনেই সাথে সাথে ডিসিশন আসবে না, বিশেষ করে সে যদি ওই বিষয়ে প্রফেশনাল না হয়। যেমন ধরেন আপনার মাথা যন্ত্রণা করতেছে, কেউ একজন বললো যাও দোকানে গিয়ে টাইলেনল খেয়ে নাও। টাইলেনল কিনে খাওয়া তো খুব সহজ, কিন্তু এই এমন তো হতে পারে যে আপনার এই মাথা যন্ত্রণাটা সাধারণ মাথা যন্ত্রণা না, এটা পিছনে অনেক বড় রোগ আছে। কাজেই কমিউনিটি মেম্বার যারা অত শিক্ষিত না, যারা এই বিষয়ে এক্সপার্ট না, তাদের একটা কথা শুনেই সাথে সাথে ঝাঁপায় পড়বেন না, যাচাই বাছাই করে সঠিক তথ্য করবেন। কারণ আমেরিকা আইনের দেশ, এইখানে 10 বছর আগে 20 বছর আগে একজন একটা অ্যাপ্লাই করে অ্যাপ্রুভাল পাইছিল, তার মানে এই না যে আপনার কাছে অ্যাপ্রুভাল পাওয়া যাবে। তো এইগুলি হলো বটম লাইন, যে আমি ক্লায়েন্টদের কাছে যে করে একেবারে বটম লাইন বলে বুলেট পয়েন্ট বলি। নাম্বার 1, একজন প্রফেশনাল সার্ভিস দিবেন, যাওয়ার পরে প্রফেশনাল এবং যাকে পছন্দ তার কাছেই যান। আপনার বাঙালি পছন্দ না হলে বাংলা আসার দরকার নেই, যার কাছে পছন্দ যান, তাদের কথা শুনবেন, তাড়াহুড়া করবেন না, সঠিক তথ্য সঠিক ডকুমেন্ট সাবমিট করবেন এবং সঠিকভাবে কেসটা পরিচালনা করার চেষ্টা করবেন, পার্টিসিপেট করবেন। এমন না যে অ্যাটর্নির কাছে গিয়ে বলবেন যে ভাই আমি আর কিছু পারবো না, তাহলে আপনার কেস অ্যাপ্রুভাল হবে না। আপনাকে পার্টিসিপেট করতে হবে, এটাই হলো আমার সামারি। জি, আমরা শুনছিলাম একজন দর্শক রয়েছেন, আমরা টেলিফোন দিয়ে আগে নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমার নাম রাকিব, আমি মিশিগান থেকে বলছিলাম। আমি রিসেন্টলি অ্যাসাইলাম কেস আমার অ্যাপ্রুভ হয়েছে। এখন আমি যখন ঢুকছিলাম তখন আমি বন্ড দিয়েছিলাম $3,000। এই $3,000 আমি কিভাবে পেতে পারি? ফুল একটা আমাকে ডিটেলস একটু বলবেন যে আমি কি কি করতে পারি? হ্যাঁ, ধন্যবাদ। আপনি খুব ভালো। ফার্স্ট অফ অল, অ্যাসাইলাম অ্যাপ্রুভালের জন্য কংগ্রাচুলেশনস। দিস ইজ দ্য রিয়েলি গুড নিউজ। যখনই আমি শুনি কারো অ্যাসাইলাম অ্যাপ্রুভাল হয়েছে, ইট ইজ রিয়েলি গুড নিউজ। আপনার নেক্সট স্টেপ হলো আপনি এখন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবেন। গ্রিন কার্ড অ্যাপ্লাই করার পরে আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বার বাংলাদেশ থাকে, প্রপার চ্যানেলে আপনি তাদেরকে ফেরত আনতে পারবেন, আমেরিকায় নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এবার আপনার মূল প্রশ্নে আসি যে বন্ড হিয়ারিং এর সময় আপনি যে টাকা দিয়েছিলেন, তো যেটা হয়েছিল যে বন্ড হিয়ারিং এর সময় আপনি যে অ্যাটর্নির মাধ্যমে বা যার মাধ্যমে বন্ড হিয়ারিং এ পার্টিসিপেট করেছিলেন, যদি কেউ থেকে তাকে আপনাকে রিচ আউট করতে হবে। কারণ মূলত আপনার বন্ডের টাকাটা যখন সাবমিট করা হয়েছিল, সে সিগনেচার দিয়ে সাবমিট করেছিল। তার সঙ্গে যোগাযোগ করলে সে বিশেষ আইস এর সঙ্গে যোগাযোগ করলে আইস আপনার টাকাটা ফেরত দিয়ে দিবে। তো শর্ট আনসার টু ইউর কোয়েশ্চেন, আপনার বন্ড হিয়ারিং এ যে পার্টিসিপেট করেছিল আপনার পক্ষ থেকে, তাকে রিচ আউট করতে হবে। জি, আরো একজন দর্শক রয়েছেন, আমরা আরো একটি টেলিফোন নিব। দর্শক কে আছেন? আমি এখন বলবো। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আমি নাম পরিচয় গোপন রাখতে চাচ্ছি কারণ এটা খুবই, আমি ইউএস সিটিজেন, লিগ্যালি আমি এই দেশে আসছি। তো আমি হোমল্যান্ড সিকিউরিটিতে কাজ করতাম প্রায় 9 বছরের মতো, 9.5 বছরের মতো। তো ওখানে আমি টিএস ক্লিয়ারেন্সের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম, চাইছিলাম যে at that time I had very good background. I mean I didn't have any stain in my background check. So আমার হোমল্যান্ড সিকিউরিটি বস যে উনি চায় নাই যে আমি ক্লিয়ারেন্সটা পাই, সিকিউরিটি ক্লিয়ারেন্সটা আমি পাই বিকজ আই এম এ মুসলিম। সো উনি কি করছে, আমাকে বলছে 3 বছর ওয়েট করতে। তো 3 বছর আমাকে অপেক্ষা করছে, যেটা অন্য কোনো অ্যাপ্লিকেন্টের জন্য বা এমপ্লয়ির জন্য এটা প্রযোজ্য ছিল না। ওই 3 বছর ওয়েটিং টাইমটা শুধু আমার জন্য প্রযোজ্য ছিল। তো ওই 3 বছরের মধ্যে হি স্টার্টেড এক্সপ্লয়টিং মাই ব্যাকগ্রাউন্ড। উনি এয়ারপোর্টে, আমি বাংলাদেশে গেছি, উনি এয়ারপোর্টে আমাকে ডিটেইন করাইছে সিবিপি অফিসার দিয়ে, যে বাংলাদেশে একটা ইনসিডেন্ট ঘটছিল, রেস্টুরেন্ট ইনসিডেন্ট, ওটার সাথে আমার কি কানেকশন ছিল। ওটার সাথে আমার কোনো কানেকশন ছিল না, আমার ফ্যামিলির কোনো কানেকশন ছিল না। আমার বাবা পুলিশ অফিসার ছিলেন বাংলাদেশে। তো সবকিছু মিলায় উনি কি করছে, আমার ছোট বোনের জামাইকে বাংলাদেশে অ্যারেস্ট করাইছে। তো ছোট বোনের জামাই ওখান থেকে, আমাদের কোনো পলিটিক্যাল কানেকশন ছিল না, তো ছোট বোনের জামাইকে অ্যারেস্ট করাইছে। এখানে একটা ছেলের সাথে আমার বন্ধুত্ব ছিল, সেই ছেলেটাকে অ্যারেস্ট করাইছে। তো সবকিছু মিলায় ওনারা কি করছে, আমাকে এমন ভাবে ফ্রেম করছে যে আমাকে আতঙ্কবাদী হিসেবে আমাকে, যখন আমি বুঝতে পারছি, আই স্টার্টেড ফলোইং এন্ড দে ওয়ার এক্সপ্লয়টিং মি অ্যাজ এ গোস্ট। বুঝছেন, ওনারা আমাকে, যে আমার বস যে আমাকে হ্যারাস করতেছে, এটা আমি বুঝতে পারি নাই। এটা বুঝতে আমার মাথা মোটা, তো বুঝতে বুঝতে 6-7 বছর আমার কেটে গেছে। তো যখন আমি বুঝতে পারছি যে উনি আর উনার এফবিআই ফ্রেন্ড আমাকে এক্সপ্লয়েট করতেছে, 6-7 বছর লেগে গেছে এটা বুঝতে, আই স্টার্টেড ফলোইং দ্য গোস্ট। And দুয়ে আমি 4 মিলায় বের করে ফেলছি যে it is no one else, it's just my bosses are harassing me, so basically hindering me and not just depriving me from getting the TS clearance, also kicking me out from the federal jobs. So যখন আমি বুঝতে পারছি, আমি I was kicked out from the contract and I was কি বলে, আমাকে ওয়াচ লিস্টে দিয়ে দিছে। তো এর মধ্যে আমার সাথে অনেক ঘটনা ঘটছে, অনেক এক্সপ্লয়টেশন, অনেক হ্যারাসমেন্ট, অনেক কিছু, বাট আই হ্যাভ নেভার বিন অ্যারেস্টেড। তো আমার এর মধ্যে আমি কোনো অ্যাটর্নি পাই নাই, কারণ যেহেতু ওয়াচ লিস্টে, আমি বোধহয় প্রবলেমটা বুঝতে পারছি। আমার মনে হয় আপনি ওই এমপ্লয়মেন্ট রিলেটেড যে ক্লিয়ারেন্স পান নাই, তারপর আপনাকে হ্যারাস করছে, সেই বিষয়ে আপনার প্রশ্ন, তাই তো? বাট এটা তো, আমি তো ন্যাচারালাইজ সিটিজেন, আমার একটা ভয় হচ্ছে যে এখন ওরা কি আমাকে ডিন্যাচারালাইজ করে দিবে কিনা, কারণ ট্রাম্প সাহেব আসার সাথে সাথে হচ্ছে আমার জন্য কবর খুদে রাখছে, বুঝতে পারছেন? সো দে আর গোইং টু পুট দ্যাট লাস্ট নেল on that coffin, because এর মধ্যে যদি আমি কোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারতাম বা আমার যদি কোনো রিপ্রেজেন্টেটিভ থাকতো। আপনার প্রশ্নটা কি আমাদের কাছে? আমার প্রশ্ন হচ্ছে যে হাউ কুড আই গেট আউট ফ্রম দিস সিচুয়েশন, প্লাস এটা ডিন্যাচারালাইজেশন হওয়ার একটা চান্স থাকতে পারে, যেহেতু আপনাকে আতঙ্কবাদী হিসেবে ক্যাটাগরিতে ফেলে দিচ্ছে আমাকে অলরেডি, বুঝতে পারছেন? আর ওরা চাচ্ছে না যে আমি
আমি যেন এই সিচুয়েশন থেকে বের হইতে পারি। দর্শক, আমরা মনে হয় আপনার সিচুয়েশন বুঝতে পেরেছি। আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করি। রাজু মহাজন। হ্যাঁ, এখানে কয়েকটা বিষয় আছে। আপনার প্রথম যে কনসার্নটা যে আপনার সিটিজেনশিপ ক্যান্সেল করে দেওয়া হবে, আপনি যেহেতু ন্যাচারালি সিটিজেনশিপ ক্যান্সেল করে দেওয়া হবে কিনা। তো সিটিজেনশিপ ক্যান্সেল করা অনেক মেজর একটা স্টেপ। এই স্টেপ ইউএসসিআইএস বা আমেরিকান সরকার তখনই নেবে যখন আপনি কোনো মেজর ক্রাইম করবেন। আপনার সাথে কথা বলে আমি যেটুকু বুঝলাম যে আপনার কোনো মেজর কোনো ক্রাইম নাই, কাজেই এই ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর যদি কোনো কারণে আপনাকে ইউএসসিআইএস বা কেউ যদি এরকম কোনো নোটিশ দেয় যে আপনার সিটিজেনশিপ ক্যান্সেল করে দেওয়া হবে, ডেফিনেটলি আপনাকে সেলফ ডিফেন্সের তারা পর্যাপ্ত সুযোগ দিবে। তখন আপনি একজন ইমিগ্রেশন অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করলে সে আপনাকে হেল্প করতে পারবে। এবং এইটা কোনো সহজ প্রসেস না, মানে সিটিজেনশিপ ক্যান্সেল করা খুবই মেজর প্রসেস। কাজে এইটা নিয়ে আপনার ভয়ের কোনো কারণ নাই এবং আপনাকে পর্যাপ্ত সময় দেওয়া হবে। দ্বিতীয় যে ইস্যুটা, সেটা আপনি বললেন যে আপনি ফেডারেল জব করতেন, আপনার বস আপনাকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দিচ্ছে না, আপনাকে হ্যারাস করতেছে। এটা মূলত ফেডারেল এমপ্লয়মেন্ট ইস্যু। আমি ইমিগ্রেশন অ্যাটর্নি, আমি আসলে এমপ্লয়মেন্ট ল প্র্যাকটিস করি না, বিশেষ করে ফেডারেল এমপ্লয়মেন্ট প্র্যাকটিস করি না। তো আমি আপনাকে সাজেস্ট করবো, যদি আপনার কাছে এনাফ এভিডেন্স থাকে, আপনি কোনো একজন ফেডারেল এমপ্লয়মেন্ট ল প্র্যাকটিস করে এমন একজন অ্যাটর্নির কাছে গেলে সে আপনাকে পরামর্শ দিতে পারবে, প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবে। কিন্তু অবশ্যই আপনাকে এভিডেন্স দেখাইতে হবে। জাস্ট আপনি মুখে বললে হয়তো তারা এই কেসটা নিয়ে আগাবে না, এভিডেন্স থাকতে হবে। এখন কোয়েশ্চেন হলো এভিডেন্সটা আপনি কোথায় পাবেন, সেটাও আমি আপনাকে বলে দিই। যেমন ধরেন, আমেরিকার প্রত্যেকটা মানুষের নামে যদি আমেরিকান কোন সরকারের কাছে কোনো ডকুমেন্ট থাকে, কোনো ইনফরমেশন থাকে, এমনকি আপনার বিরুদ্ধে যদি কোনো ইনফরমেশন, ধরেন ফেডারেল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা কোনো সিটি গভর্নমেন্ট বা কোনো এজেন্সির কাছে কোনো ইনফরমেশন থাকে, এইটা একটা কপি আপনি চেয়ে পাঠাইতে পারেন। ফয়া নামে একটা অ্যাপ্লিকেশন আছে, FOIA, ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট। ফয়ার আন্ডারে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে আপনার বিরুদ্ধে যদি কোনো ইনফরমেশন থাকে সেটা আপনি চেয়ে পাঠাতে পারেন। এবং এমন যদি কোনো ইনফরমেশন আপনি খুঁজে পান ফয়ার আন্ডারে, যেটা আপনার ওই বস ছাড়া অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব না, কারণ অন্য কেউ জানতো না, ওইটা একটা এভিডেন্স হতে পারে। প্লাস আপনি নিজেও জানলেন যে আপনার বিরুদ্ধে কোনো ইনফরমেশন সরকারের কাছে আছে কিনা। তো আমার কাছে মনে হয় এই তিনটাই আপনার জন্য সাজেশন। এর বাইরে আসলে আমার কাছে বলার মতো এখন কিছু নাই। আর আপনার সবশেষে একটা কথা বলবো, আপনার ওয়ারিড হওয়ার কিছু নাই। ওয়েট করেন, যে কোনো ঘটনা ঘটলেই আপনাকে সেলফ ডিফেন্সের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা মনে হয় যে দর্শকের প্রশ্ন স্পষ্ট হয়েছে। আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিব। আমার সঙ্গে সোশ্যাল মিডিয়া অনেকেই যুক্ত আছেন। ফিওনা সোমো, তিনি বলছেন তার হাজব্যান্ড এবং বেবি, তিনি F1 ভিসায় আছেন, স্টুডেন্ট ভিসায়। তার হাজব্যান্ড এবং বেবি F2 ভিসাতে কয়েকবার রিজেক্ট হয়েছে, 3বারের মতো রিজেক্ট হয়েছে। তাদেরকে অন্য কোনো ভিসায় নিয়ে আসা সম্ভব কিনা? সম্ভব, থিওরিটিক্যালি সম্ভব, কিন্তু স্টুডেন্ট ভিসাটাই সবচেয়ে সহজ ভিসা, সবচেয়ে বেশি অ্যাপ্রুভাল আসে স্টুডেন্ট ভিসায়। এখন F2 যেহেতু রিজেক্ট হয়েছে, B1 B2 করে দেখতে পারেন, কিন্তু B1 B2 অ্যাপ্রুভাল রেট কিন্তু F1 বা F2 এর চেয়ে অনেক কম। কাজেই ওখানে চান্সেস আর লো, বাট ট্রাই করে দেখতে কোনো সমস্যা নাই। এর বাইরে আপনার স্পাউস যদি অন্য কোনো ক্যাটাগরিতে কোয়ালিফাই করে, প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা রিকোয়ারমেন্ট আছে, আলাদা অ্যাপ্লিকেশন প্রসেস, আলাদা সবকিছু আপনারা করতে পারবেন। জাস্ট বিকজ F2 তে রিজেক্ট হয়েছে বলে যে অন্য কোথাও অ্যাপ্লাই করা যাবে না, এরকম কিছু নাই। সবকিছু ট্রাই করতে পারবেন, কিন্তু শুধু এটুকুই বলে রাখি যে F1 F2 হলো সবচেয়ে সহজ ক্যাটাগরি। ওইটা রিজেক্ট হওয়া মানে অন্য কিছুতে হয়তো রিজেকশনের চান্স আরো বেশি থাকবে, বাট তার মানে এই না যে অন্য কিছু সে পাবে না। ট্রাই করে দেখতে পারেন। আসলে তো ওনার টাইমটা কি লিমিটেড হয়ে যাবে না? উনি কি তখন কন্টিনিউ স্টে করতে পারবে? না, B1 B2 তে উনি 6 মাসের বেশি থাকতে পারবে না। আবার এমনও করতে পারে যে উনি B1 B2 তে যদি ভিসা পায় চলে এসে তারপর এখানে আবার চেঞ্জ অফ স্ট্যাটাস করতে পারবে। ধরেন উনি B2 তে আসলো, এসে উনি F2 তে চলে যেতে পারবে। ভিতরে বসে অ্যাপ্রুভালের চান্স একটু বেশি, সেটাও হতে পারে, বাট ইউ আর রাইট যে 6 মাসের বেশি থাকতে পারবে না B1 B2। জি, আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন, তিনি বলছেন তিনি স্টুডেন্ট ভিসায় এসে কেউ যদি অ্যাসাইলাম করে সেই ক্ষেত্রে আসলে ওপিটি সিপিটি পাবে কিনা, এবং পড়াশোনাটা যদি তিনি শেষ করেন তাহলে সাধারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মতো সুযোগ সুবিধা পাবে নাকি সেই ক্ষেত্রে অ্যাসাইলাম এফেক্ট করবে? এইটা একটা কমপ্লিকেটেড প্রশ্ন। আবার এটা শুনলে আবার অনেকে বলে কেন, ইটস আ সিম্পল কোয়েশ্চেন। বিষয়টা হলো ল এর দুনিয়ায় আসলে কোনো কিছু একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট বলে কিছু নাই, অনেক গ্রে এরিয়া আছে। এইটা হলো ওয়ান অফ দ্য খুবই কমন গ্রে এরিয়া। আমি একটু বিষয়টা ব্যাখ্যা করি। যেমন ধরেন একজন F1 ভিসায় আমেরিকা আসলো, আসার পরে ধরেন উনি অ্যাসাইলাম ফাইল করছে। এখন অ্যাসাইলাম যখন আপনি ফাইল করেন USCIS এর কাছে, এইটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানে না। ইউনিভার্সিটি জানে আপনি F1 স্টুডেন্ট আছেন, F1 এর সব রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করছেন, আপনি গ্রাজুয়েশন করার পরে ওপিটি তে গেলেন, সিপিটি তে গেলেন, সব গিয়ে আপনি হয়তো ওপিটি সিপিটি শেষ করার পরে H1B তেও চলে গেলেন। যখন আপনি H1B তে যাচ্ছেন,
যদি H1B লটারিতে আপনার পিক হবে, তখন প্রথম আইডেন্টিফাই হয় যে আপনার একটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, কিন্তু ইউনিভার্সিটি এই বিষয়ে জানে না। এই জন্য অনেকে যেটা করে যে অ্যাসাইলাম অ্যাপ্লাই করে, আবার প্যারালালি স্টুডেন্ট অ্যাডমিশনটাও কন্টিনিউ করে, এবং এই যেটা বললাম যে গ্রাজুয়েশন পরে ওপিটি সিপিটি সবই তারা কোয়ালিফাই করে, কারণ ইউনিভার্সিটি বিষয়ে জানে না। এখন কোয়েশ্চেন হলো যে ধরেন একদিকে F1 ভিসা থাকলো, অন্যদিকে অ্যাসাইলাম পেন্ডিং আছে, এখন স্টুডেন্ট ভিসা থেকে গিয়ে কি আপনি গ্রিন কার্ড পেতে পারেন কি পারেন না? এটা খুবই কমন প্রশ্ন, অনেকেই করে যে আমি অ্যাসাইলাম পেন্ডিং আছে, আমি কি EB3 তে যেতে পারবো কিনা, বা অ্যাসাইলাম পেন্ডিং আছে আমি NIW তে যেতে পারবো কিনা, বা EB1 বা অন্য সব ক্যাটাগরি। সমস্যাটা হলো একদম লাস্ট যে স্টেপটা I-485, এই I-485 এ গিয়ে যখনই একজন অফিসার আপনার ইন্টারভিউ নিচ্ছে, ওনার সব অ্যাক্সেস থাকে সবকিছুর উপরে, উনি দেখতে পারে যে আপনার অ্যাসাইলাম পেন্ডিং। এখন অ্যাসাইলাম পেন্ডিং অবস্থায় I-485 অ্যাপ্রুভ হয়, এই রেকর্ডও আছে। আবার অ্যাসাইলাম পেন্ডিং অবস্থায় I-485 পেন্ডিং হয় না, I-485 অ্যাপ্রুভ হয় না, এই রেকর্ডও আছে। কারণ এখানে একটা আছে, একটা কনফিউশন আছে, ভ্যালিড স্ট্যাটাস ভার্সেস ভ্যালিড স্টে এর একটা কনফিউশন আছে। এত ডিটেইলস আমি যাচ্ছি না, সংক্ষেপে শুধু এটুকু বলি যেখানে একটা গ্রে এরিয়া আছে, একটা কনফিউশন আছে। এখন কোয়েশ্চেন হলো আপনি যাবেন কি যাবেন না, এটা ডিপেন্ড করে আপনার উপরে। আমি শুধু এইটুকু বিষয়ে আপনাকে হেল্প করতে পারি, আপনার যদি অল্টারনেটিভ কোনো অপশন থাকে তাহলে অ্যাসাইলাম অ্যাপ্লাই না করা ভালো। আর যদি আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা যদি স্ট্রং না হয় তাহলে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন না করা ভালো। কিন্তু এমন যদি বলেন যে না ভাই আর কোনো অপশন নাই, আর আমার অ্যাসাইলাম গ্রাউন্ডটাও স্ট্রং, তাহলে আপনি করতে পারেন। ওই একদম লাস্টের যে I-485 এর যে গ্রে এরিয়া, ওইটা থেকেই যাবে, ওইটুকু চ্যালেঞ্জ আপনাকে নিতেই হবে। এইটা হলো শর্ট আনসার। আমি জানি না আমি ক্লিয়ার করতে পারছি কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে আমি বিষয়ে আরো ক্লিয়ার করবো। জি, আমরা আগে যে প্রশ্নটি করেছিলাম, যে একজন প্রশ্ন করেছিলেন যে তার হাজব্যান্ড এবং তার বাচ্চা হচ্ছে F2 তে রিজেক্ট হয়েছে, আপনি উত্তর দিয়েছিলেন। সে আসলে সেটার সাথে আরেকটি প্রশ্ন যুক্ত করেছেন যে B1 B2 তেও আসলে একবার রিজেক্ট হয়েছে। রাজু মন্ডল, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন যে একজন স্টুডেন্ট ভিসায় এসেছেন, তার স্পাউস কিংবা তার ফ্যামিলির বাকিরা বারবার রিজেক্ট হচ্ছেন, 2 বার 3 বার 4 বার, সেই ক্ষেত্রে আসলে পরবর্তীতে আসলে করণীয়টা কি? করণীয় অনেক কিছু আছে। একদম প্রথম করণীয় হলো জানতে হবে যে কেন রিজেক্ট হচ্ছে, এইটা একটা প্রথম করণীয়। এখন অনেক সময় দেখা যায় যে এমবাসি থেকেই বলে দেয়, তাদের যে রিজেকশন লেটারেই বলে দিচ্ছে যে এই গ্রাউন্ডে, সরাসরি স্পেসিফিক কারণ না বললে অনেক সময় গ্রাউন্ডটা বলে দেয়। গ্রাউন্ড দেখলে আমরা বুঝি যে আসলে গ্রাউন্ডটা কি। আবার অনেক সময় কিছুই বলে না। এখন যদি কিছু না বলে তখন ওই ফয়ার আন্ডারে আমরা ডকুমেন্ট চাইতে পারি। এমনকি ভিসা অফিসার যখন ইন্টারভিউ নিচ্ছে, ইন্টারভিউ নেওয়ার সময় সে যে একটা সাদা কাগজে যে নোট নেয়, ওই নোটের কপিও আমরা চাইতে পারি। তো চাইলে যেটা হয় যে ওগুলো দেখলে আমরা একটা আইডেন্টিফাই করতে পারি যে কেন বারবার রিজেক্ট করছে। এমনকি কোনো কারণ আছে যে এমন হতে পারে যে তার ব্যাকগ্রাউন্ড চেকে একটা কোনো ইনফরমেশন পাওয়া গেছে, বা সেখানে সে আমেরিকায় বসে হয়তো কোনো আনঅথরাইজড জব করছে বা কিছু করছে, এই কারণে তাকে রিজেক্ট করছে। তো এমন যদি হয় যে আমরা জানতে পারলাম যে কি কারণে রিজেক্ট করছে, এবং সেই জানাটা যদি ভুল হয়, মানে সেই তথ্যটা যদি ভুল হয়, এমবাসি কিন্তু প্রচুর মিস্টেক করে, প্রচুর ভুল করে। যেমন ধরেন আমরা জানি বাংলাদেশে কিন্তু ধরেন মোহাম্মদ রহমান ইটস এ ভেরি কমন নেম, এবং কোনো কারণে যদি ডেট অফ বার্থ ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু একজনের ইনফরমেশন আরেকজনের ফাইলে খুব ইজিলি ঢুকে যেতে পারে। তো এমন যদি হয় যে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এমবাসি কোন একটা প্রসিডিউরাল মিস্টেকের কারণে বারবার রিজেক্ট করছে, তখন আমরা এটার বিরুদ্ধে আপিল করতে পারি। আর এমন যদি হয় যে না, এখানে কোনো প্রসিডিউরাল মিস্টেক নাই, এইটা এমবাসি তার ডিসক্রিশনারি পাওয়ার ইউজ করে রিজেক্ট করছে, তখন আর কিছু করা যায় না। তো সামারি হলো, প্রথমে জানতে হবে যে কেন রিজেক্ট হচ্ছে। এটা যদি প্রসিডিউরাল গ্রাউন্ডে রিজেক্ট হয়ে থাকে এবং কোনো মিস্টেক হয়ে থাকে, তাহলে আমরা এটার বিরুদ্ধে আপিল করতে পারি। আর যদি কোনো কারণে প্রসিডিউরাল কিছু না হয়, কোনো মিস্টেক না হয়ে থাকে, এটা পিওর ডিসক্রিশনারি কারণে তারা দিচ্ছে না, তখন আর কিছু করার নেই। এটা হলো শর্ট সামারি। রিজেক্ট কেন হচ্ছে, এমবাসি কি আসলে এই কারণটা বলে? সেই ক্ষেত্রে জানা সম্ভব? গ্রাউন্ড বলে দেয় অনেক সময়। আমি এখানে আসলে ছোট্ট করে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই যে আমার পরিচিত একজনের, আমি যখন ইন্টারভিউ তার কেমন হয়েছে এরকম একটা তার এক্সপেরিয়েন্স জানতে চাচ্ছিলাম, তিনি তখন বলেছিলেন তিনি রিজেক্ট হওয়ার পরে যে ভিসা অফিসার ছিল ইন্টারভিউ, তাকে তিনি প্রশ্ন করেছিলেন যে আমি আসলে কি ভুল করলাম, আপনি আমাকে বললে আমি পরবর্তীতে সেটা ঠিক করতে পারবো। তখন ভিসা অফিসার আসলে তাকে রিপ্লাই করেছিল যে তোমার পরবর্তী যে ইন্টারভিউ সেটার জন্য আমি তোমাকে অ্যাসিস্ট করতে অ্যালাউ না। সো এইরকম একটা বিষয় আসলে থাকে, এবং অনেক ক্ষেত্রে আসলে এরকম প্রশ্ন করলে কোনো উত্তর আসলে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আসলে কি করণীয় থাকে, আইনিভাবে কোনো প্রক্রিয়া আছে কিনা জানার? না, আইনি প্রক্রিয়া ওইটাই যে যেটা বললাম যে FOIA, FOIA, ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট, এইটার আন্ডারে এই ব্যক্তির নামে, এই ব্যক্তির যে ফাইল আছে সেই ফাইলের একটা কপি আমরা চেয়ে পাঠাইতে পারি ডিপার্টমেন্ট অফ স্টেটের কাছে, কারণ এমবাসি গুলি সব ডিপার্টমেন্ট অফ স্টেটের আন্ডারে। ডিপার্টমেন্ট অফ স্টেটের কাছে আমরা চাইতে পারি। চাইলে যদি এমন কোনো ইনফরমেশন থাকে যেটা খুব সেনসিটিভ, ন্যাশনাল সিকিউরিটি গ্রাউন্ড, ব্লা ব্লা ব্লা,
ওইগুলোকে তারা কালো কালি দিয়ে ব্লক করে দিয়ে ফাইলটা আমাদের কাছে দেয়। এইটা আমরা চেয়ে পাঠাতে পারি, ওইটা স্টাডি করলে বেশ অনেক তথ্য পাওয়া যায় যে মানে তার সম্পর্কে এমবেসি কি কি জানে, অনেক কিছু জানা যায়। জি, আমরা আরো একটি টেলিফোন নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিব। আচ্ছা, একটু বিরতিরও সময় হয়ে গেছে। রাজু মহাজন সঙ্গেই থাকবেন, দর্শক আপনারাও সঙ্গেই থাকুন, নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে টিভেন অ্যানালাইসিসে। ইমিগ্রেশন নিয়ে কথা বলছি আজ। দর্শক টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, টিভেন 24 ফেসবুক পেজও লাইভ স্ট্রিমিং হচ্ছে, যুক্ত হতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন, ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমার সাথে অনলাইনে যুক্ত রয়েছেন অ্যাটর্নি রাজু মহাজন। টেলিফোনে কে আছেন এই মুহূর্তে, ফোন নিব। দর্শক কে আছেন সাথে? জি, আসসালামু আলাইকুম। আমার নাম ইমন, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হলো, আমি অ্যাসাইলাম অ্যাপ্রুভ করছি গত 2 বছর হয়ে যাচ্ছে প্রায়, বাট আমার প্রশ্নটা হলো, আমার লয়ারের সাথে আমার সম্পর্ক ভালো না, বাট আমি যখন ইন্ডিভিজুয়াল হিয়ারিং হয় আমি বিভিন্ন কাগজ জমা দিয়েছিলাম, তো আমার কাছে ওই কাগজের কপিগুলো মেবি নাই। আমি পুরো ফাইলটা আমি কিভাবে আমার লয়ার থেকে পাইতে পারি, এটা আমি জানতে চাচ্ছিলাম রাজু মহাজন সাহেবের কাছে। ধন্যবাদ। আপনার যদি অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তাহলে 2 বছরের ভিতরে আপনার গ্রিন কার্ড পেয়ে যাওয়ার কথা। আমি জানি না আপনি কি সেকেন্ড পার্ট যেটা I-485 অ্যাপ্লাই করেছেন কিনা, না করে থাকলে আপনি এখনই করেন। আর লয়ারের সাথে সম্পর্ক ভালো না, এটা আসলে খুব ভালো কথা না। আমি আপনাকে খুব হাইলি এনকারেজ করব, বিশেষ করে সে যদি লাইসেন্সড অ্যাটর্নি হয়ে থাকে, আপনি তার সঙ্গে যোগাযোগ করেন, সে আপনার ফাইল দিতে বাধ্য। দেয়ার ইজ নো ওয়ে সে আপনার ফাইল আটকে রাখতে পারে। তবে হ্যাঁ, আপনার যদি তার সাথে যদি কোনো পেমেন্ট বাদ থাকে, আমি সাজেস্ট করি 2 দিন পরে আপনি আমেরিকার গ্রিন কার্ড হবেন, 2-4 হাজার টাকা যদি দেয়া লাগে আপনি দিয়ে দেন, দিয়ে তার কাছ থেকে ফাইলটা নিয়ে আসেন। এই বিষয়গুলি যত নিট এন্ড ক্লিন থাকে তত ভালো। মানে আমার কথা শুনতে আপনার হয়তো ভালো লাগবে না, বাট আমি খুব ফ্র্যাঙ্কলি বলি, কারণ আপনি যখন গ্রিন কার্ড হয়ে যাবেন, 2 দিন পরে সিটিজেন হয়ে যাবেন, আপনি এমনিতেই লাখ লাখ ডলার ইনকাম করবেন। 2-4 হাজার টাকার জন্য যদি কিছু, আমি জানি না আপনার সমস্যাটা কি, বাট শর্ট অ্যান্সার টু ইউর কোয়েশ্চেন, আপনি অ্যাটর্নির কাছ থেকে ফাইল চাইলেই সে ফাইল দিতে বাধ্য। তার কোনো যদি পেমেন্ট বাদ থাকে বা অন্য কিছু থাকে, এটা ক্লিয়ার করে চলে আসাই বেটার। কিন্তু অ্যাটর্নির সাথে উনি যেটি বলছিলেন যে সম্পর্ক ভালো না, অ্যাটর্নি যদি চান সেই ক্ষেত্রে কি আসলে ক্লায়েন্টের কোনো ক্ষতি করতে পারেন, যেহেতু তার কাছে সব ডকুমেন্টস রয়েছে? না, কোনো ক্ষতি করতে, প্রথম কথা হলো ক্ষতি করতে পারে না। 2 নম্বর কথা, কোনো লাইসেন্সড অ্যাটর্নি ক্লায়েন্টের ক্ষতি করবে না, এই বিষয়ে আমি পার্সোনালি গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, কিন্তু ফাইল নিয়ে আসাটা কি খুব জরুরি, নাকি ফাইল না এনে উনি অন্যভাবে কাজ করতে পারেন? হ্যাঁ, ফাইল না এনে উনি অন্যভাবে কাজ করতে পারেন। কারণ আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টদেরকে বলি, আমাদের যখন ক্লায়েন্ট হয়, আমরা বলি যে আমার কাছে আপনি যে ডকুমেন্ট দিচ্ছেন প্রত্যেকটা একটা কপি আপনি নিজে সংরক্ষণ করবেন। এবং আমরা যখন ইউএসসিএস এর কাছে কোনো ফাইল সাবমিট করি, তখন ওইটা ইউএসসিএস থেকে যে চিঠিপত্র আসে, একটা আসে তো আমাদের অফিসে, একটা সরাসরি ক্লায়েন্টের বাসায় চলে যায়। এবং ক্লায়েন্টের বাসায় যেটা, সেটাও যদি কোনো কারণে ক্লায়েন্ট হারায় ফেলে, ভবিষ্যতে যদি আমাদের কাছে চায়, আমরা 7 বছর পর্যন্ত ক্লায়েন্টের সব ডকুমেন্ট ফিজিক্যাল কপি আমরা প্রিজার্ভ করি। এবং ক্লায়েন্ট যদি ভবিষ্যতে বলে ভাই আমার কপি হারিয়ে গেছে, আপনার কপি আমাদেরকে দেন, তখন আমরা জাস্ট এটা ফটোকপিটা রেখে দিই, অরিজিনাল কপি ওনাদের কাছে দিয়ে দিই। তো প্রথম কথা হলো যে হ্যাঁ, অ্যাটর্নির কাছ থেকে ছাড়াও আপনার কাছে থাকার কথা। আপনার কাছে যদি না থাকে, এগেইন সেই সব সমস্যার এক সমাধান ফয়া ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে আপনি আমেরিকান সরকারের কাছে কপি চাইতে পারেন, সেটাও একটা হইতে পারে। এগুলি মোটামুটি অ্যাভেলেবল অপশন। জি, আরো একটু টেলিফোন নিব। দর্শক কে আছেন সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার প্যারেন্টসের ইন্টারভিউ আছে জানুয়ারিতে। আমার ট্যাক্স ফাইল সংক্রান্ত স্পন্সরশিপ নিয়ে একটা কোয়েশ্চেন হচ্ছে, আমি আমার 2 বাচ্চা, আমার মা, আমার ওয়াইফ অলরেডি স্পন্সরশিপে আমার সাথে আছে ফাইলে। আমরা টোটাল হবে 8 জন। তো 8 জনের জন্য আমরা 68,000 ইনকাম কি এনাফ, একটু জানাবেন। আচ্ছা, এইটা 8 জনের জন্য কথা আমাকে একটু দেখতে হবে। আপনি যদি খালি গুগলে করেন, সার্চ করেন I-864P, দাঁড়ান আমি একটু ফর্মটা এক ফাঁকে একটু গুগল করে, সরি 864P, হ্যাঁ, I-864P নামে ফর্ম আছে, সেইখানে যে অল 48 আছে। আপনি 8 জন বললেন তাই না? 8 জনের ক্ষেত্রে হলো 65,900। হ্যাঁ, আপনি যদি 68,000 থাকে তাহলে আপনি ওকে। জি, আরো একজন দর্শক রয়েছেন। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন।
জি, আমি ইমন বলছিলাম। একটু আগে আমি প্রশ্ন করছিলাম, আমার লয়ারের সাথে আমার টাকা পয়সা নিয়ে কোনো লেনদেন না। আমি যেদিন অ্যাপ্রুভ হয় আমি তাদেরকে আরো $1000 বেশি পে করেছি। বাট আমার গ্যাঞ্জামটা হয়েছিল, আমার জজ যে আমার অ্যাপ্রুভাল লেটারটা ওরা আমাকে খুব হ্যারাসমেন্ট করতেছিল। তা আমার লয়ার বিদেশি ছিল, আর উনার আমি নামটা বলতে চাচ্ছি না, উনার হাজবেন্ড বাঙালি। এই কাগজ নিয়ে তার সাথে আমার বেশ ভালো গ্যাঞ্জাম হয়েছে। সে বলতে চাচ্ছে যে এই যে জজের কপিটা এটা লয়ারকে দিছে, আমাকে দেয় নাই। আমি আরেকটা কপি নাকি অ্যাপ্লাই করব, হ্যাঁ, এটার জন্য টাকা লাগবে, এই বক্কর সকর করে। হ্যাঁ, কারণ আমি তো একটু যেহেতু লেখাপড়া করছি আমি একটু জানি। আমি বলছি, আমি তার সাথে চ্যালেঞ্জ করছিলাম যে এই কপিটা আমার, এটা জজের কোনো কপি না, আমার যে অ্যাপ্রুভাল যে জজের কপিটা দেওয়া হয় এইটা নিয়ে আমার ঝামেলা হয়েছিল। এরপর আমি আইফোন 95 নিজে আমি অ্যাপ্লাই করছি। এখন আমার গ্রিন কার্ড প্রসেসিং এ আছে, অ্যারাউন্ড আমার অ্যাপ্লাই করার পরে 18 মাস হলো, এখনো ইন প্রসেসই দেখাচ্ছে। এই হলো আমার প্রশ্নটা। আচ্ছা, তাহলে আপনার শুধু দরকার হলো ওই আপনার যে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছে কোর্টের অর্ডারটা দরকার। না না না, ওইটা আমি পাইছি, বাট ভবিষ্যতে আমাকে একজন বললো যে আমার যদি সিটিজেনের সময় আমার এই যে কেসের কাগজপত্র দেখতে চায় বা এই আমার ফাইলটা আমার কাছে রাখতে হবে, এই কারণে আমি এই ফাইলটা কিভাবে আনতে পারি এটা হ্যাঁ, তাহলে আপনি আপনার অ্যাটর্নির কাছে আপনার ফাইল একটা ফুল কপি অফ ইউর ফুল ফাইল আপনি ডিমান্ড করতে পারেন, সে দিতে বাধ্য। সে কোনোভাবে আপনার ফাইল আটকে রাখতে পারে না। জি, আরো একটি টেলিফোন নেব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ভার্জিনিয়া থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ সুলেমান। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিলাম, তো একবার ও রিজেক্ট হয়েছে ভিজিট ভিসায়। তো আবার আমি ট্রাই করছি, আবার অ্যাপ্লাই করছি, তো এখন কোনো ডেট পাচ্ছি না। তো ডেটটা না পাওয়ার কারণটা কি, আর এটা কি কোনো নিয়ম আছে যে এরকম অনেকদিন ওয়েট করতে হয় বা 1 বছর পরে ডেট পাবে, এরকম কিছু নিয়মটা কি এখন ডেট পাওয়ার? কি আপনি কি ইউএস সিটিজেন নাকি পার্মানেন্ট রেসিডেন্ট? ইউএস সিটিজেন, বাট আমি অ্যাপ্লাই করছি তার জন্য ভিজিট ভিসা। এইটাই মোটামুটি বড় গ্রাউন্ড তাকে ভিজিট ভিসা না দেওয়ার। কারণ হলো যেহেতু আপনি তার স্পাউস, আপনি ইউএস সিটিজেন, আপনি তার জন্য গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন। তো এই জাতীয় সিচুয়েশনে অনেক সময় ইউএস এমবাসি ভিসা দিতে চায় না, কারণ তারা বলে যে আপনার স্পাউস যেহেতু অলরেডি আমেরিকা থাকে, হিজ এ ইউএস সিটিজেন, সে তো আপনার জন্য গ্রিন কার্ডে অ্যাপ্লাই করতে পারে, আপনি ভিজিট ভিসা কেন যাবেন? তো ওইটারও আর্গুমেন্ট আছে। কারণ আর্গুমেন্ট হলো এরকম যে এমন হতে পারে আপনি খুব অসুস্থ বা আপনাদের ম্যারেজ অ্যানিভার্সারি বা কোন একটা কিছু সেলিব্রেট করতে আসবে, গ্রিন কার্ডে অনেক সময় লাগতে পারে। তখন বলতে পারে যে ঠিক আছে, আমার হাজবেন্ড আমার জন্য গ্রিন কার্ড আবেদন করছে, তাতে অনেক সময় লাগবে, আমি আপাতত যাবো শর্ট টাইমে ট্যুর করার জন্য, সেটা হইতে পারে। তো আপনার জন্য আমার যেটা সাজেশন সেটা হলো আপনি করে দিতে পারেন, গ্রিন কার্ড অ্যাপ্লাই করে দিতে পারেন। আর ভিজিট ভিসার পাওয়া, ডেট পাওয়া, এটা আসলেই টাফ। এটার কোনো ঠিক ঠিকানা নাই। অনেকে আছে, বাংলাদেশে কিছু সার্ভিস আছে যে ধরেন তারা যে ল্যাপটপ অন করে বসে থাকে, রাত 12টার সময় তারা ডেট পাইয়া দিতে কিছু হেল্প করে। এটা ছাড়া ইন জেনারেল বেশ ভালোই সময় লাগে, তবে ফিক্সড কোনো টাইম নেই। জি, নুসরাত জাহান অমি আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত আছেন। তিনি বলছেন তার স্পন্সরের সাথে তার একটু ঝামেলা হয়েছে। এখন তার স্পন্সর বলেছে যে সে যদি কেস উইন করে তাহলে তাকে বন্ডের টাকা দিবে না। এটা কি আসলে চাইলে করতে পারে কিনা? এখন বন্ড হিয়ারিং এর, অ্যাসাইলামের বন্ড হিয়ারিং এ, তাই তো? উনি আসলে এটি উল্লেখ করেননি। আমি অ্যাসিউম করে নিচ্ছি অ্যাসাইলামের বন্ড হিয়ারিং এর। তো বেসিক্যালি এই জাতীয় জিনিসগুলি কি ব্যাক এন্ডে তো আসলে অনেক ধরনের লেনদেন হয়, এবং অনেক লেনদেন আছে লিগ্যাল লেনদেন না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। অনেক কিছু আছে, আমাদের অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। তো আমি এই জাতীয় সিচুয়েশনে সবাইকে সাজেস্ট করি যে এইগুলি নিজেরা মিটমাট করে ফেলা ভালো। এই যে ধরেন যে আপনাকে স্পন্সর করছে, আমি জানি না কেন করছে, যদি রিলেটিভ হয়ে থাকে তাহলে এক মোটিভে করছে। অনেক সময় আছে যে হয়তো একজন এমপ্লয়ার, যে আপনাকে হয়তো চায় যে আপনার প্রতিষ্ঠানে, তার প্রতিষ্ঠানে আপনি বেশি দিন চাকরি বাকরি করেন, এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে। তো শর্ট আনসার হলো যে সে এগুলো বলতে পারে, আবার আপনিও সেটা চ্যালেঞ্জ করতে পারেন, চ্যালেঞ্জ করে তার বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারেন। বাট সবচেয়ে ভালো হয় এগুলি মিউচুয়ালি মিটমাট করে নেওয়া, কারণ এগুলো যখনই এই বিষয়গুলি নিয়ে আপনি এবার কোর্ট কাছারি করতে যাবেন তখন আবার বিষয়গুলো আরো বেশি কমপ্লেক্স হয়ে যায়। জি, আরো একটি টেলিফোন নিব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি, হ্যাঁ, আমি বস্টন থেকে বলছিলাম। আসলে আমার কিছু প্রশ্ন আছে। ওই GH260 যে ফর্মটা,
ওটা সম্পর্কে আর কি। ওখানে ফিল আপ করতে যায় আমার অ্যাটর্নি আসলে কিছু কিছু জায়গায় একটু ভুল করছে, স্পেশালি আপনার যেখানে আছে ডেট অফ প্লেস মানে ডেট অফ কান্ট্রি, ওখানে উনি বাংলাদেশের জায়গায় অন্য ভুল করে হয়তো নেপাল লিখে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের কারেকশন করার কি উপায়? আর হচ্ছে কারেকশন করাটাকে এখন ঠিক হবে নাকি মানে ডকুমেন্টারি কোয়ালিফাই হয়ে গেছে প্রায় 2 বছর, এখন কি আমাদের ইন্টারভিউর জন্য ওয়েট করাটা ভালো হবে? ইন্টারভিউর সময় কি ওই ইন্টারভিউর সময় কি এটা কোনোভাবে মানে কারেকশন করা যাবে ওখানে? আর এই ভুলটার জন্য কি ওই ভিসা পাইতে কোনো সমস্যা হবে বা ইন্টারভিউ লেটার আসতে কোনো সমস্যা হবে নাকি সেটাই জানার ইচ্ছা ছিল। হ্যাঁ, এটা তো খুবই মেজর মিস্টেক, কারণ প্লেস অফ বার্থ এটা তো খুবই সিরিয়াস বিষয়। এটা তো আর মানে ছোটখাটো মিস্টেক না, যেমন তার নামের বানান ভুল হয়েছে বা ডেট অফ বার্থের একটা সংখ্যা এদিক ওদিক হয়েছে, এরকম না। কাজে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি এখনই এগুলা করেন, ইউএসসিএস কে নোটিফাই করেন যে আপনার ভুল তথ্য গেছে, আপনি এটা চেঞ্জ করতে চান, অ্যামেন্ড করতে চান, নতুন ফর্ম সাবমিট করতে চান, তারা আপনাকে অ্যালাউ করবে নতুন ফর্ম সাবমিট করা। ওই একই ফর্ম ভালো করে ফিল আপ করে আপনি এবার সাবমিট করে দেন, কারণ ইন্টারভিউ সময় করতে পারবেন, কিন্তু তখন এটা কমপ্লিকেশন বাড়বে এবং এমন হতে পারে এই ভুলের কারণে আপনার ইন্টারভিউ স্কেজুল হতে না পারে। কারণ বিষয়টা ধরেন আপনি চিন্তা করেন, এটা হয়তো এমবেসিতে ইন্টারভিউ স্কেজুল হওয়ার কথা, এখন তারা যখনই দেখবে যে আপনার পাসপোর্ট হলো বাংলাদেশি, আপনার পাসপোর্টে লেখা আপনার বার্থ প্লেস হলো বাংলাদেশ, কারণ কোন একটা জেলা, আর ফর্মে লেখা আছে নেপাল, এমন হইতে পারে আপনার ফাইল হয়তো নেপালে ইউএস এমবেসি থেকে বসে আছে, তাও হইতে পারে। কাজে আমি আপনাকে সাজেস্ট করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল এই মিস্টেকগুলি ঠিক করে ফেলা। জি, আরো একটি টেলিফোন নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। দর্শক টেলিভিশনের ভলিউমটি মিউট করে আপনাকে প্রশ্ন করতে হবে। দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন? আমি কি নেক্সট? হ্যালো, জি দর্শক প্রশ্নটি করুন। ঠিক আছে দর্শক প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি জ্যাকসনহেড থেকে সাথী বলছি। জি, আমি সিটিজেন, আমি সেলের জন্য অ্যাপ্লাই করেছি, তো এটা প্রায় 1 বছর হয়ে গেছে। রিসিভ লেটার আসছে, কিন্তু বাকিটা কখন পাবো বা কিছু এই সম্বন্ধে যদি একটু বলতেন। আপনার ছেলের বয়স কত? ও ম্যারিড, ওর বউ 2টা বাচ্চা আছে। আচ্ছা, I-130 অ্যাপ্রুভড? হ্যাঁ, অ্যাপ্রুভ লেটার আমার কাছে আসছে। তারপরে তারা আবার একটা নাম্বার দিয়েছে যে ওখানে আপনি মেলগুলা সব আসবে, আপনি চেক করবেন। ওইটা পেয়েছি আমি। এক্স্যাক্টলি। এখন আপনার নেক্সট কোর্স অফ অ্যাকশন হলো আপনার চেক করা যে আপনার ওই যে I-130 যে প্রায়োরিটি ডেট, একটা ডেট আছে দেখবেন লেখা প্রায়োরিটি ডেট, এই প্রায়োরিটি ডেটটা ভিসা বুলেটিনে কবে কারেন্ট হয়, যখন কারেন্ট হয় তখন আপনাকে সেকেন্ড স্টেপে যেতে হবে। সেকেন্ড স্টেপে যাওয়ার পরে এমবেসিতে ওনার জন্য ইন্টারভিউ স্কেজুল করবে, তারপরে আপনার ওনার ইন্টারভিউ হওয়ার পর উনি আসতে পারবে। আমার মনে হচ্ছে একটু বেশ সময় লাগবে আর কি। জি, আরো একটি টেলিফোন নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। দর্শক টেলিভিশনের ভলিউমটি মিউট করে আপনাকে প্রশ্নটি করতে হবে। আমাকে তো কই, আমি তো কোনো শুনতেছি না যে আমাকে বলতেছে। দর্শক আমাদের সাথে কি আছেন আপনি নাকি সংযোগ? হ্যালো, জি দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম শাহিদা, আমি একজন অ্যাসাইলাম অ্যাডমিন ক্লোজার। আমি I-94 নিয়ে ইউএসএ তে এন্টার করি। এন্টার করার সময় আমার পেরোলে আমি ঢুকি। এরপরে আমার সিস্টার আবার আমার জন্য 2007-এ F4 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে। তো এই অবস্থায় আমার মানে অ্যাসাইলাম কেস আর F4 ক্যাটাগরি এটা কি অ্যাডজাস্ট করতে কোনো সমস্যা আসছে কিনা বা আইনি কোনো জটিলতা আছে কিনা? হ্যাঁ, আইনের জটিলতা আছে এখানে, একটা গ্রে এরিয়া আছে। মানে আইনের জটিলতা বলতে আমি বলবো না যে আপনার F4 ক্যাটাগরিতে অ্যাডজাস্টমেন্ট হবে না, এটাও বলবো না, আবার হবেই এটাও বলবো না। এটা ডিপেন্ড করতেছে ওই অফিসারের হাতে, যে অফিসার আপনার ইন্টারভিউটা নিবে। যেটা শুরুতে যেটা বললাম, যেখানে একটা যে লিগ্যাল স্ট্যাটাস আর লিগ্যাল স্টে,
ভ্যালিড স্ট্যাটাস আর ভ্যালিড স্টেটের ভিতরে একটা গ্রে এরিয়া আছে, সেই গ্রে এরিয়ার কারণে এখনই বলা যাবে না। আপনি ওয়েট করেন, দেখেন কি হয়, ইন্টারভিউ হোক, ইন্টারভিউতে যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তো হইলো, যদি ইন্টারভিউতে কোনো কারণে অ্যাপ্রুভাল না হয়, তারা যদি রিজেক্ট করে, তখন আপনি এটার বিরুদ্ধে আপিল করতে পারবেন। তখন আবার আপিলের যে জাজ, সেই জাজ আবার এটাকে কিভাবে ইন্টারপ্রেট করে এটা দেখতে হবে। শর্ট অ্যান্সার টু কোয়েশ্চেন, এটা ইয়েস নো এখন বলা যাবে না, আপনাকে ওয়েট এন্ড সি নিয়ে আগাইতে হবে আর কি। জি, আমাদের সাথে টেলিফোনে আসলে অনেক দর্শক ছিলেন, সোশ্যাল মিডিয়াতেও আমি অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি, কিন্তু আসলে খুবই দুঃখিত দর্শকদের কাছে, আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে, আমাদেরকে শেষ করতে হবে। রাজু মহাজন, আমাদের আপনার কাছে আরো অনেক কিছু জানার ছিল, সময় স্বল্পতার কারণে আজ হচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমাদের সকল দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জি দর্শক, ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকেও। টিভেন অ্যানালাইসিস এই ছিল আজকের মতো। টিভেন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।